টপিকটা পড়াবো হচ্ছে তোমাদের মডেল। এই যে মডেল মডেল এটা নিয়ে আমাদের মোটামুটি হচ্ছে সবারই কম বেশি ধারণা আছে, কিন্তু আমি যেগুলো পড়াবো সেগুলো এক্সেপশন পড়াশোনা। যেমন স্বাভাবিক অর্থে আমরা এই যে মডেল, এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। এই মডেলটা কি বলতো? মডেলটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ আমাদের মডেল মানে অক্সিলারির মধ্যে আমাদের দুই ধরনের অক্সিলারি ছিল, একটা প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। তো এই যে অক্সিলারি ভার্ব, এরা তো বাক্যে যখন বসে তখন তাদের পরে আরো একটা মেইন ভার্ব থাকে। তো অক্সিলারি ভার্বের পরে আমরা একটা প্রাইমারি, সরি প্রাইমারি না, এটাকে বলা যায় হচ্ছে তোমার কি বলতো, এটাকে সেটা হচ্ছে হলো তোমার প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল, কেমন? অর্থাৎ অক্সিলারির পরে আমরা কাকে নিব? অক্সিলারির পরে আমরা নিব হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্বকে। অক্সিলারির পরে কাকে নেব? অক্সিলারির পরে হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে নিব, এবং এই প্রিন্সিপাল ভার্বটা সবসময় বেস ফর্মে বসবে। এটাই হচ্ছে মডেলের মূল ফাংশন। অর্থাৎ একটা মডেল অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে আমার একটা কি থাকবে বলতো? তারপরে হচ্ছে আমার একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে, এবং সেটা অবশ্যই বেস ফর্মে থাকবে। কোন ফর্মে থাকবে? বেস ফর্মে থাকবে। সো এই যে প্যাটার্নটা, যে মডেল অক্সিলারির পরে যে প্রাইমারি প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম নেওয়া, এই প্রপার এই জিনিসটাকে মূলত মডেল বলা হয়। এই জিনিসটাকে মূলত কি বলা হয়? মডেল বলা হয়। এখন এই মডেল ভার্বগুলো আমাদের ইংলিশ গ্রামারে কতগুলো মডেল আছে বলো তো? ইংলিশ গ্রামারে আমাদের মডেল আছে হচ্ছে যেমন ক্যান থেকে কুড আছে, মে থেকে মাইট আছে। কেমন? ক্যান থেকে কুড, মে থেকে মাইট। তারপরে হচ্ছে উইল থেকে উড আছে, শ্যাল থেকে শুড আছে। কেমন? উইল উড শ্যাল শুড। আচ্ছা, তারপরে হচ্ছে মাস্ট আছে, হ্যাড টু, তারপরে হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু, ইউজ টু, অট টু, অট টু। তারপরে কে আছে বলো তো? ডেয়ার টু, তাই না? ডেয়ার টু, নিড টু। কেমন? ডেয়ার টু, নিড টু, প্রেফার টু, প্রেফার টু। এরপরে আছে হচ্ছে উড রেদার। উড রেদার যুক্ত বাক্যে সাধারণত দেন বসে, এটা মাথায় রাখতে হবে। আর আছে হচ্ছে হ্যাড বেটার, হ্যাড বেটার। কেমন? তারপরে আছে হচ্ছে তোমার মনে করো যে বি গোয়িং টু। বি গোয়িং টু মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপরে গোয়িং টু থাকবে, অথবা বি সাপোজ টু থাকতে পারে। সাপোজ, এস ইউ ডাবল পি ও এস ই ডি, বি সাপোজ টু। অথবা থাকতে পারে হচ্ছে ক্যান নট, অথবা কুড নট, কুড নট বাট। কেমন? এই যে তুমি দেখতে পাচ্ছ, এরাই সাধারণত মডেল। তুমি যাদেরকে এখানে তোমাকে আমি দেখাচ্ছি, এরা হচ্ছে সাধারণত কি বলতো? এরা সাধারণত হচ্ছে মডেল। এই যে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, ইউজ টু, অট টু, ডেয়ার টু, নিড টু, প্রেফার টু, উড রেদার, দেন, এগুলো হচ্ছে কি তোমার? এগুলো হচ্ছে মডেল। কেমন? তো এই যে মডেলগুলো আছে, সবসময় যেটা মাথায় রাখবা সে কথাটা হচ্ছে এই মডেলগুলোর পরে আমাদের একটা যে প্রিন্সিপাল হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বসবে, এবং তার বেস ফর্ম বসবে। অর্থাৎ একটা বেস ফর্ম আমাকে কিন্তু এখানে বসাতে হবে। একটা বেস ফর্ম কি করতে হবে? আমার বেস ফর্ম বসাতে হবে, ঠিক আছে? আমাকে এখানে একটা কি বসাতে হবে? একটা বেস ফর্ম বসাতে হবে। কি বসাতে হবে? একটা বেস ফর্ম বসাতে হবে। সাউন্ড কম লাগছে না? সাউন্ড ঠিকই আছে, আমি দেখলাম তো। ওকে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এদের পরে তো ভার্বের বেস ফর্ম বসে, তাহলে মডেল আসলে পড়ার কোন জায়গাটা আছে? মডেল পড়ার জায়গাটা মূলত হলো এই যে আমরা হচ্ছে এখানে যে ব্যবহার করি ইউজ টু, এই যে ইউজ টু, তারপর আমরা যে ব্যবহার করি নিড টু, ঠিক আছে? আমরা ব্যবহার করি হচ্ছে এই যে প্রিফার টু, প্রিফার টু, তারপর হচ্ছে যে ক্যান নট, কুড নট, বাট, এগুলো ব্যবহার করি, ঠিক আছে? এইগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু ব্যতিক্রম নিয়ম আছে।
এগুলো ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি আছে, একটু ব্যতিক্রম নিয়ম আছে এগুলো ব্যবহারের ক্ষেত্রে। সো যখন আমরা এগুলো ব্যবহার করব, এগুলো ব্যবহারের ক্ষেত্রে যে এই এক্সট্রা যে নিয়মটা, সেই এক্সট্রা নিয়মটা কি সেটা আমি তোমাদেরকে এখন দেখাই দিচ্ছি। দেখো তো, সেটা হচ্ছে যে 1 নাম্বার এক্সেপশন, এক্সেপশন নাম্বার 1। এই এক্সেপশন নাম্বার 1টা কি, আমরা সাধারণত ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাই। কোন ফর্ম বসাই? বেস ফর্ম বসাই। ইউজ টু এর পরে ভার্বের কোন ফর্ম বসাই? বেস ফর্ম। আচ্ছা, এখন কিন্তু এই ইউজ টু এর পূর্বে যদি বি, বিকাম, গেট থাকে, তারপরে যদি আমরা ইউজ টু বসাই, সেক্ষেত্রে ভার্বের সাথে আমাকে আইএনজি যোগ করতে হবে। কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তাইলে বি বিকাম গেটের পরে যদি আমরা ইউজ টু বসাই, সেই ক্ষেত্রে ভার্বের সাথে আমাদেরকে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। এখন এখন তুমি একটু দেখো তো, এই যে বি বিকাম গেট ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি, তো আমি যদি একটা বাক্য লিখি যে আই ইউজ টু আই ইউজ টু লার্ন অবলিক লার্নিং, আই ইউজ টু লার্ন অবলিক লার্নিং, এখানে অ্যান্সার হি ইজ ইউজ টু গো অবলিক গোয়িং, এখানে বলো কি হবে? তাহলে হচ্ছে আই ইউজ টু লার্ন অবলিক লার্নিং, আর এটা হচ্ছে হি ইজ ইউজ টু গো অবলিক গোয়িং। এই দুইটার মধ্যে 1 এবং 2 নাম্বার বাক্যে কোনটা অ্যান্সার হবে তোমরা একটু দ্রুত আমাকে কমেন্ট করে বলো। এবং এটাও বলতে হবে যে এইটুকু বুঝতে তোমাদের কারো কোনো প্রশ্ন মানে হচ্ছে সমস্যা হয়েছে কিনা। এইটুকু বুঝতে তোমাদের কারো কোনো অসুবিধা হয়েছে কিনা সেটাও আমাকে বলতে হবে। তাইলে হচ্ছে প্রথমটার উত্তর কি হবে, দ্বিতীয়টার উত্তর কি হবে একটু বলো। 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটার উত্তর কি হবে বলো। আচ্ছা, একজন হচ্ছে প্রথমে ফাহিম আবরার সাইদ লিখছে হচ্ছে লার্ন এবং হচ্ছে গোয়িং। আক্তার হোসেন রায়ান ইসলাম রিয়াদ লিখছে হচ্ছে গোয়িং, লার্ন গোয়িং, লার্ন গোয়িং, লার্ন গোয়িং, লার্ন গোয়িং। আচ্ছা হ্যাঁ, ম্যাক্সিমাম উত্তর লার্ন এবং গোয়িং থেকেই আসছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে হচ্ছে লার্ন এবং লার্ন এবং গোয়িং এই দুইটার মধ্যে আমার মোটামুটি হচ্ছে অ্যান্সারটা দুইটাই ঠিকঠাক আছে, যেহেতু সবাই দিয়েছে। কেন? তার কারণ হলো আমার এখানে ইউজ টু এর পরে কিন্তু আমার হচ্ছে ভার্বের বেস ফর্ম নিতে হয়। আর যেহেতু এখানে ইউজ টু এর পূর্বে যে বি ভার্বটা আছে, অথবা এখানে যদি গেট থাকতো, সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে গোয়িং নিতাম। কি নিতাম? গোয়িং নিতাম। তো এইটুকু এই নিয়মটার মধ্যে তোমাদের কারো কোনো অসুবিধা নাই তো? একটু বলো তো দেখি, এই নিয়মটার মধ্যে তোমাদের কারো কোনো অসুবিধা আছে কিনা? এই নিয়মের মধ্যে তোমাদের কারো কোনো অসুবিধা আছে কিনা, বা বুঝতে কোনো সমস্যা আছে কিনা একটু বলে দিও। প্রবলেম থাকলে বইলো কমেন্টে, আমি সলভ করে দেব। আচ্ছা, নাই। ঠিক আছে, আমরা 2 নাম্বার নিয়মটাতে যাই। 2 নাম্বার নিয়মটা হচ্ছে নিডের ব্যবহার। কার ব্যবহার? নিডের ব্যবহার। কেমন? নিডের ব্যবহারটা না তোমাকে দুইভাবে পড়াবো, দেখো। একটা হচ্ছে নিড যখন, নিডের সাবজেক্ট যখন ব্যক্তি হবে, আরেকটা হচ্ছে নিড যখন তার সাবজেক্ট হবে বস্তু। একটা হচ্ছে নিডের সাবজেক্ট যখন হচ্ছে ব্যক্তি হবে, আর একটা হচ্ছে নিডের সাবজেক্ট যখন কি হবে? বস্তু হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, যেমন আমরা এখানে প্রথম 1 নাম্বার নিয়মটা হলো নিডের নিড টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, সেটা আমরা জানি। ব্যক্তির ক্ষেত্রে বসে, নিড টু এর পরে ব্যক্তির ক্ষেত্রে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। কিন্তু যখন সেটা বস্তু হবে, তখন
এই নিড টু এর পরে একটা বি লিখে তারপরে V3 বসাতে হবে। এটা বস্তুবাচক সাবজেক্টের ক্ষেত্রে বলছি। আমি আবারও বলি, নিড টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। আর এখানে নিড টু এর পরে যখন নিড টু এর সাবজেক্ট যখন বস্তু থাকবে তখন বি প্লাস V3 লিখতে হবে। যেমন মনে করো যে আই নিড টু আই নিড টু গো অবলিক গোয়িং টু হচ্ছে হসপিটাল। কেমন? হসপিটাল এটা। তাহলে আই নিড টু গো টু হসপিটাল নাকি আই নিড টু গোয়িং টু হসপিটাল, কোনটা হবে অ্যান্সার? স্বাভাবিকভাবে এখানে দেওয়াই আছে নিড টু এর পরে ভার্বের বেস ফর্ম, তাহলে নিড টু এর পরে ভার্বের বেস ফর্ম গো। কিন্তু এই নিয়মটা কখন প্রযোজ্য? যখন তার সাবজেক্ট ব্যক্তি, তখন প্রযোজ্য। কিন্তু বাক্যটা যদি এরকম হয় যে দ্য কার নিড টু, এখানে গ্যাপ করা আছে এবং বলা আছে রিপেয়ার, এই রিপেয়ার শব্দটাকে তুমি এখানে ভার্ব হিসেবে কিভাবে বসাবো বলো তো? এই রিপেয়ার শব্দটাকে ভার্ব হিসেবে এখানে কিভাবে বসাবা একটু বলো। রিপেয়ার শব্দটাকে ভার্ব হিসেবে তুমি কিভাবে বসাবা? রিপেয়ার শব্দটাকে ভার্ব হিসেবে কিভাবে বসাবা? হচ্ছে এখানে হিমাদ্রি দেবনাথ বলে দিস অলরেডি যে বি রিপেয়ার্ড, তাই না? অ্যান্সার হবে হচ্ছে কি বি রিপেয়ার্ড। গুড, অ্যান্সার হবে হচ্ছে বি রিপেয়ার্ড, তাই তো? ঠিক আছে, তাহলে বি রিপেয়ার্ড। আচ্ছা, এখানে কেন বি রিপেয়ার্ড হলো? কারণ দা কার মূলত হচ্ছে একটা বস্তুবাচক সাবজেক্ট। দা কার মূলত একটা কি বলতো? বস্তুবাচক সাবজেক্ট। তাহলে নিড টু এর সাবজেক্ট যদি বস্তু হয় তাহলে মূল ভার্বটা হচ্ছে বি প্লাস V3 হয়ে বসে। রিপেয়ার্ড, রিপেয়ার্ড, বি রিপেয়ার্ড, এটা হচ্ছে সঠিক উত্তর, তাই না? গুড, সবাই পারছে। আচ্ছা, এখন আসো 2 নম্বর নিয়মটা দেখো। নিড, নিডের পরে বা অর্থাৎ নিড টু ছিল এখানে, কিন্তু এখন থাকবে নিড। নিডের পরে নেগেটিভ অ্যাডভার্ব থাকলে ভার্বের বেস ফর্ম বসে। কোন ফর্ম বসে? নিডের সাবজেক্ট যদি ব্যক্তি হয়, ব্যক্তিবাচক নিডের পরে নেগেটিভ অ্যাডভার্ব থাকলে ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু এখানে নিয়মটা আবার ভিন্ন। এখানে নিডের পরে ভার্বের সাথে আইএনজি হবে। কেন ভার্বের সাথে আইএনজি হবে? কারণ এখানে তার সাবজেক্ট থাকবে বস্তু, এখানে তার সাবজেক্ট থাকবে হচ্ছে ব্যক্তি। এখানে থাকবে ব্যক্তি আর ওখানে থাকবে বস্তু। তাইলে পার্থক্যটা কি হবে? পার্থক্যটা হবে দেখো, আই আই নিড নট কাট অবলিক কাটিং, আই নিড নট কাট অবলিক কাটিং মাই হেয়ার। এইখানে অ্যান্সারটা কি হবে? আই নিড নট কাট অবলিক কাটিং মাই হেয়ার। আর এখানে এখানে এটার এক্সাম্পলটা কি হবে বলো? যে হচ্ছে দ্য রুম নিড, দ্য রুম নিডস ওয়াশ, এটাকে কিভাবে বসাবা? তাহলে এটার এক্সাম্পলটার অ্যান্সার কি হবে আর এটার এক্সাম্পলটার অ্যান্সার কি হবে একটু বলো তো দেখি। যখন নিডের সাবজেক্ট হচ্ছে নিডের সাবজেক্ট যখন ব্যক্তি তখন অ্যান্সারটা কি হবে, আর নিডের সাবজেক্ট যখন বস্তু তখন তার অ্যান্সারটা কি হবে বলো? এক জায়গায় আছে, দোনো জায়গায়। উপরে কিন্তু নিড টু ছিল, এখানে কি ছিল? নিড টু ছিল। এখানে এখানে ছিল নিড টু, এখানে ছিল নিড টু। আর এখানে হচ্ছে তোমার কি আসবে? এখানে শুধু নিড আছে। এখানে এখানে শুধু কি আছে? এখানে শুধু নিড আছে। তাহলে এখানে শুধু নিড থাকলে আমার নিডের সাবজেক্ট যদি হয় ব্যক্তি, সেক্ষেত্রে অ্যান্সার হবে ভার্বের বেস ফর্ম। কারণ এই যে নিডের পর একটা নেগেটিভ অ্যাডভার্ব আছে, নেগেটিভ অ্যাডভার্ব আছে। আর এখানে দেখো, এখানে নিডের সাবজেক্ট কে বলতো? সাবজেক্ট হচ্ছে দ্য রুম। দ্য রুম হচ্ছে একটা বস্তু। যদি নিডের আগে বস্তু থাকে সেক্ষেত্রে পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দ্য কার নিডস ওয়াশিং, দ্য কার নিডস ওয়াশিং। সরি। তাইলে দেখো তো নিডের ব্যবহারটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা? যদি কারো বুঝতে অসুবিধা হয় বা না বুঝে থাকো সেক্ষেত্রে আমাকে বলতে পারো কমেন্টে, কমেন্টে বলতে পারো। আর সবাই বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো।
হুমায়রা ইয়াসমিন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে ডান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাহ নাইন বুঝতে পারছি, ওকে আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে আগাই, আমাদের নিডের ব্যবহারটা শেষ, এখন আমরা চলে যাব হচ্ছে তোমার প্রেফারের ব্যবহারে। এখন চলে যাব হচ্ছে কার ব্যবহারে বলো তো? প্রেফার, প্রেফার টু। দেখো প্রেফার টু এর ব্যবহার, এর ব্যবহার কেমন? প্রেফার টু এর ব্যবহার এই ক্ষেত্রে পার্থক্য কে করবে? প্রেফার টু এর ক্ষেত্রে পার্থক্য কি হবে সেটা একটু দেখতে হবে। প্রেফার টু কেমন? ওকে, প্রেফার টু এর ক্ষেত্রে এক নাম্বার দেখো, আমরা সাধারণত প্রেফার যখন বাক্যে লিখি প্রেফার টু, এটার পরে ভার্বের বেস ফর্ম বসাবো। আর যখন এই প্রেফার এবং টুকে আমি আলাদা আলাদা করে বসাবো, আমি লিখলাম প্রেফার, গ্যাপ দিলাম, তারপরে টু লিখে আবার গ্যাপ দিলাম। এই যে প্রেফার গ্যাপ তারপরে টু লিখে আবার গ্যাপ দেওয়া, এই দুইটার ক্ষেত্রে এখন আমার কি কি হচ্ছে তোমার ফর্মুলা আমাকে সেট করতে হবে। দেখো যখন এই রকম প্রেফার টুটা যখন এইভাবে থাকবে তখন ভার্বের বেস ফর্ম বসাবা, আর যখন প্রেফার এবং টু এরকম আলাদা আলাদা থাকবে, দুই পাশে দুইটা গ্যাপ থাকবে, তখন তোমাকে কি করতে হবে জানো? এই জায়গায় এবং এই জায়গায়, এই দুইটা জায়গায় সেম ফর্ম ব্যবহার করতে হবে। আর তুমি যেটাই ব্যবহার করো একই ফর্ম ব্যবহার করতে হবে। যেরকম মনে করো যে হচ্ছে আই আই প্রেফার, আই প্রেফার টু, আই প্রেফার টু ওয়াশ অবলিক ওয়াশিং। যেমন তুমি এখানে অ্যান্সার করলা কি আই প্রেফার টু ওয়াশ, কারণ প্রেফার টু এর পরে ভার্বের বেস ফর্ম। কিন্তু বাক্যটা যদি এরকম হয়, আই প্রেফার এরকম, আই প্রেফার ওয়াশ টু ক্লিন, ধরো এখানে আমি দিলাম ক্লিনিং, তাহলে এই দুইটা জায়গার মধ্যে পার্থক্য কি বলো তো? আমি কোন জায়গাটায় ভুল করছি? উপরের বাক্যটা তো ঠিক আছে নিঃসন্দেহে, কিন্তু এখানে আই প্রেফার ওয়াশ টু ক্লিনিং এই বাক্যটা কি হলো? আই প্রেফার ওয়াশ টু ক্লিনিং এই বাক্যটা কি হয়েছে বলো তো? এই বাক্যটা কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণ একদিকে ক্লিনিং আছে, একদিকে ক্লিনিং আছে, আরেক দিকে হচ্ছে তোমার ওয়াশ আছে। সো এই জায়গাটায় যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার দুইটাই সেম ফর্মে নিয়ে আসতে হবে। এটার সাথে আইএনজি যুক্ত করে দিলেও হবে, অথবা তুমি চাইলে এই ওয়াশ আছে তো এখানে ক্লিনিং এর আইএনজি বাদ দিয়ে দাও, শুধু ক্লিন রাখো, এটাও হবে। সো দুই ক্ষেত্রেই পসিবল, দুই ক্ষেত্রেই পসিবল, অর্থাৎ দুইটা সেম ফর্মে রাখলেই হবে, দুইটা সেম ফর্মে রাখলেই হবে, তাছাড়া আর কোনো অসুবিধা নাই। যেমন আই প্রেফার ড্রিঙ্ক, আই প্রেফার ড্রিঙ্ক টু ইট, এটা করলেও হবে। অথবা আই প্রেফার রানিং, আই প্রেফার রানিং টু ওয়াকিং, এটা করলেও হবে। অর্থাৎ তুমি যদি আইএনজি ফর্ম রাখো দুইটাই আইএনজি ফর্ম রাখবা, বেস ফর্ম রাখলে দুইটাই বেস ফর্ম রাখবা, আইএনজি ফর্ম রাখলে দুইটা আইএনজি ফর্ম রাখবা। অর্থাৎ এই সেট আপটা তোমাকে মেনটেন করতে হবে, সেট আপটা তোমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? এই দেখো তো ওয়াশের ব্যবহারটা হচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা? ওয়াশ মানে হচ্ছে প্রেফারের ব্যবহার, এটা ক্লিয়ার? তোমরা প্রেফারের ব্যবহারটা প্রেফারের ব্যবহারটাতে তোমরা ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, লাস্ট যে রুলসটা দেখাবো সেটা হচ্ছে এরকম যে ক্যান নট, বাট অথবা কুড নট, বাট এদের পরে আমার ভার্বের কোন ফর্ম বসে? হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে, তাই না? বেস ফর্ম। কিন্তু যদি বাক্যে ক্যান নট হেল্প থাকে কিংবা কুড নট হেল্প থাকে, কুড নট হেল্প বসে, তাইলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসাবা। কি বসাবা? আইএনজি বসাবা। যেমন হচ্ছে ইউ, ইউ কুড নট, ইউ কুড নট হেল্প গো অবলিক গোয়িং। দেখো গো অবলিক গোয়িং এই দুইটার মধ্যে পার্থক্য কি হবে? ইউ কুড নট হেল্প গো অবলিক গোয়িং, এখানে কুড নটের পর যদি আমার বাট থাকতো, কথাটা বোঝো, বাট থাকলে আমার অ্যান্সার হইতো গো, অ্যান্সার কি হইতো? গো।
আর যেহেতু আমার এখানে হেল্প আছে সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে গোয়িং। ঠিক আছে, আই কুড নট হেল্প গোয়িং, আই কুড নট বাট গো। বাট থাকলে হবে গো, হেল্প থাকলে হবে গোয়িং। হেল্প থাকলে কি হবে? গোয়িং হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে পরেরটাতে আসো, সেটা হচ্ছে মাস্টের ব্যবহার। কার ব্যবহার বলো তো? মাস্টের ব্যবহার। মাস্টের ব্যবহারটা কেমন দেখো। সাধারণত মাস্ট বসালে তারপরে ভার্বের বেস ফর্ম হয়। মাস্ট বসালে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। কিন্তু তারপরে যদি দেখো যে হচ্ছে মাস্টের পরে আমাদের বি আছে, তারপরে হচ্ছে ভি3 বসাতে হবে। আর যদি হচ্ছে সরি ভি3 না, ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। মাস্টের পরে বি থাকলে কি বসাতে হয়? ভার্বের সাথে আইএনজি। আর যদি মাস্টের পরে হ্যাভ থাকে তাহলে হচ্ছে ভি3 বসাবা। এক্সাম্পলগুলো দেখো, যেমন আই মাস্ট রাইট রাইট দ্য বুক, আই মাস্ট রাইট দ্য বুক। আর এটা যদি বলি তাহলে অ্যান্সারটা হবে এরকম, আই মাস্ট বি রাইটিং রাইটিং দ্য বুক নাও। ঠিক আছে, আচ্ছা। আর এটা যদি বলি আই মাস্ট হ্যাভ আই মাস্ট হ্যাভ রিটেন রিটেন দ্য বুক টোয়াইস। ঠিক আছে, এইরকম হলো ব্যাপার। তাহলে দেখো তো, তাহলে এই মাস্টের ব্যবহারটা কি? মাস্টের পরে ভার্বের বেস ফর্ম, মাস্ট বি থাকলে ভার্বের সাথে আইএনজি, মাস্ট হ্যাভ থাকলে ভার্বের ভি3 ফর্ম। এগুলো এভাবে করে চেঞ্জ করে করে হচ্ছে তোমার বাক্যের মধ্যে কি করা যায়? ব্যবহার করা যায়। সো যেটাই আমার পরীক্ষায় যেটা আসুক না কেন, অপশনে যেটা সঠিক থাকবে, অপশন যেটা সঠিক থাকবে সঠিকটা আমাকে অ্যান্সার করে দিতে হবে, দেন ও এভরিথিং ইজ ফাইন। ঠিক আছে, ও অ্যান্সারটা সঠিক করে দিতে হবে। ঠিক আছে, তোমরা বলো তো, এই যে এতক্ষণ ধরে যে হচ্ছে আমরা যেই অংশটুকু পড়লাম, মানে আমাদের মডেল অংশটুকু যে পড়লাম, মডেল অংশে তোমাদের আর কারো কোনো প্রবলেম আছে কিনা? আমাদের মডেল আপাতত পড়া এখানে শেষ। আমাদের মডেল আপাতত পড়া এখানে শেষ। আমরা এখন চলে যাব হচ্ছে ন্যারেশনের অধ্যায়। ন্যারেশনটা আমরা পড়ব। এই অংশে তোমাদের কারো কোনো অসুবিধা আছে কিনা? এই অংশটা আমরা ক্লোজ করতে চাচ্ছি। এই অংশটা ক্লোজ করতে চাচ্ছি, এখানে কারো কোনো অসুবিধা আছে কিনা একটু বলো। টমা রয়, আচ্ছা, অসুবিধা নাই, কেমন? ঠিক আছে, আচ্ছা, ওকে। আমরা হচ্ছে এখন যেটা পড়বো সেটা হচ্ছে ন্যারেশন। আমরা ন্যারেশন ভয়েসটা এর আগে পড়ছিলাম, ভয়েসটা আমরা এর আগে পড়ছিলাম, ন্যারেশনটা পড়ি নাই, ন্যারেশনটা আমরা পড়বো। সো ন্যারেশনটা আমাদের, ভয়েসটা আমাদের ছিল না, কিন্তু ন্যারেশনটা আমাদের তো আছে। এটা আমরা অনেকেই ইন্টারমিডিয়েটে হচ্ছে আমরা করে আসছি, যেহেতু আমরা এটা পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো ন্যারেশন খুব সহজ, খুব কঠিন না, অল্পতেই বুঝে যেতে পারবা। ন্যারেশন, ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। এই যে উক্তি, এখানে দুই ধরনের উক্তি থাকে। একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, যেটাকে আমরা ডিরেক্ট ন্যারেশন বলি। আরেকটা হচ্ছে পরোক্ষ উক্তি, যেটাকে আমরা ইনডিরেক্ট ন্যারেশন বলি। সো আমাদের ভর্তি পরীক্ষায় যেটা করতে দেয় সেটা হচ্ছে ডিরেক্ট থেকে আমাকে ইনডিরেক্ট করতে দেয়। টোটাল 5টা পরিবর্তনের মধ্য দিয়ে, কয়টা পরিবর্তন? 5টা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা কি করব? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারবো, টোটাল 5টা পরিবর্তনের মধ্য দিয়ে। এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে, একটা বক্তা যখন কথা বলছে, কথাটা বোঝো, একটা বক্তা যখন কথা বলছে, যেমন আমি কথাগুলো বলছি, আমি বললাম যে ভাই আমি খুব অসুস্থ, তুমি কি করলা? তুমি হচ্ছে আরেকজনের কাছে যাই বললা যে তুর্য ভাই বলছে সে খুব অসুস্থ। দেখো এখানে ছিল, আমি বলছি কিন্তু আমি খুব অসুস্থ, ওখানে যায় তুমি কি বলবা? যে সে খুব অসুস্থ। তাইলে এই যে আমার কথাটা যে আমি থেকে সে হয়ে গেল, এটাকে পার্সনের পরিবর্তন বলে। এরকম অনেকগুলো পরিবর্তন ন্যারেশনের মধ্যে ঘটে। সো ন্যারেশনের ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে আগে সেগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা চলে যাব হচ্ছে তোমার ন্যারেশনের ভিতরে মূল যেই মানে হচ্ছে চেঞ্জেসগুলো হয়, ওই চেঞ্জেসগুলো সম্পর্কে আলোচনা করব। ডিরেক্ট থেকে ইনডিরেক্টে গেলে আমার কি কি চেঞ্জ করতে হয়। তো এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখো যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমার একটা ন্যারেশন আমি এখানে লিখে নিই। যেমন হি হি সেইড টু মি আই অ্যাম ইল নাও, হি সেইড টু মি আই অ্যাম ইল নাও। কেমন? তো এই জিনিসটা আমি এখানে লিখে নিলাম, হি সেইড টু মি আই এম ইল নাও।
তোমরা দেখতে পাচ্ছ তো এইটুকু? না দেখো, একটু কমেন্ট করে বললো তো যে পুরো লেখাটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা দেখো, হি সেড টু মি আই এম ইল নাও। কেমন? তাইলে এই জায়গাটায় দেখো আমার দুইটা বাক্য আছে, একটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু যেটাকে আমরা রিপোর্টেড রিপোর্টেড স্পিচ বলি, যেটাকে আমরা কি বলি? রিপোর্টেড স্পিচ বলি। আর এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব বলি। এই অংশটুকুকে আমরা কি বলি? রিপোর্টিং ভার্ব বলি। আর এই অংশটুকুকে রিপোর্টেড স্পিচ বলি। তো রিপোর্টিং ভার্বের এরিয়াতে একটাই পরিবর্তন, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করা। আর রিপোর্টিং ভার্বের দুইটা আইটেম থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকে, আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে। কখনো কখনো তুমি ন্যারেশনের মধ্যে দেখবা রিপোর্টিং ভার্বের অবজেক্ট নাই, উজ্জ আছে। উজ্জ থাকলেও সবসময় মি থাকবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, দেওয়া না থাকলে সবসময় কে থাকবে? মি থাকবে। দেওয়া না থাকলে সবসময় মি থাকবে। কেমন? আচ্ছা, তাহলে এই সাবজেক্ট এবং অবজেক্ট মূলত কি করে জানো? এই যে রিপোর্টেড স্পিচের যে পার্সন আছে না, এই পার্সন পরিবর্তনে সহযোগিতা করে। পার্সন পরিবর্তনে সহযোগিতা করে। পার্সন পরিবর্তনে সহযোগিতা করে। এখানে প্রথম পরিবর্তন রিপোর্টেড হচ্ছে, প্রথম পরিবর্তন হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বটা এক নাম্বার পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন আমাদের ইনভার্টেড কমা। 3 নাম্বার পরিবর্তন আমাদের এই পার্সন। 4 নাম্বার পরিবর্তন আমাদের টেন্স। 5 নাম্বার পরিবর্তন আমাদের অ্যাডভার্ব। টোটাল এই 5টা পরিবর্তন যদি আমরা করতে পারি তাহলে আমরা কি করতে পারবো বলো তো? আমরা হচ্ছে ন্যারেশনটাকে চেঞ্জ করতে পারবো। তুমি যে কোনো ন্যারেশন পরীক্ষার মধ্যে দেওয়া থাকলে, যেমন গত বছর একটা ন্যারেশন ভর্তি পরীক্ষা আসলো, সো মানে যে ন্যারেশনটা যেটা দেওয়া থাকবে এটা তুমি জাস্ট এরকম 5টা আইটেম তুমি দেখবা খুঁজে খুঁজে যেটা চেঞ্জ করা আছে কিনা, তাইলেই হবে। যদি কোনো অংশটা চেঞ্জ করা না থাকে, ওখান থেকে সবচেয়ে বেস্ট অ্যান্সার যেটা সেটাকে খুঁজে বের করে নিতে হবে ওই 4টা অপশন থেকে। কেমন? 4টা অপশন থেকে বেস্ট অ্যান্সারটা খুঁজে বের করে নেবা। তাহলে সর্বপ্রথম দেখো, ভয়েস চেঞ্জ হয় হলো টেন্স বেসড। ভয়েস চেঞ্জ এটা হচ্ছে টেন্স বেসড, ঠিক আছে। আর ন্যারেশনটা হচ্ছে, ন্যারেশন চেঞ্জ হয় হচ্ছে, ন্যারেশন চেঞ্জ হয় হলো সেন্টেন্স বেসড। সেন্টেন্স বেসড অর্থাৎ তুমি যখন ন্যারেশন চেঞ্জ করবা তখন তোমাকে ভাবতে হবে হচ্ছে সেন্টেন্স ওয়াইজ। কি হয় বলো তো? সেন্টেন্স ওয়াইজ ভাবতে হবে। আর যদি ভয়েস চেঞ্জ করো তাহলে তোমাকে ভাবতে হবে টেন্স ওয়াইজ। কারণ হচ্ছে ভয়েসের ভিতরে হচ্ছে আমাকে কি থাকে? ভয়েসের ভিতরে আমাদের অক্সিলারি থাকে। আর ন্যারেশনে মূলত আমাদেরকে কি কোনটা চেঞ্জ করতে হয় বলো তো? সেন্টেন্স ওয়াইজ আমাকে ন্যারেশনটা চেঞ্জ করতে হয়, সেন্টেন্স ওয়াইজ। কেমন? তাহলে চলো আমরা সেন্টেন্স ওয়াইজ জিনিসগুলো দেখি। যে প্রথম কথা হচ্ছে আমাদের এখানে থাকবে এক নম্বরে হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন। রিপোর্টিং ভার্ব পরিবর্তন, এটা এক নাম্বার কাজ। এবার এটাকে কিভাবে চেঞ্জ করব? যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে আমাদের থাকবে হলো অপটেটিভ সেন্টেন্স, আমাদের থাকবে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, আমাদের থাকবে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আমাদের থাকবে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো একটা জিনিস খেয়াল করো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা হচ্ছে মানে মনে করো যে টেল থাকলো, সরি এখানে এটা থাকবে, ধরো আছে হচ্ছে সে, অথবা থাকতে পারে হচ্ছে সেইস, অথবা থাকতে পারে হচ্ছে সেইড, অথবা থাকতে পারে হচ্ছে সেইড টু থাকতে পারে, এগুলো থাকতে পারে। কেমন? তো এগুলো যদি বাক্যের মধ্যে থাকে, তো যদি এগুলো বাক্যের মধ্যে থাকে সেই ক্ষেত্রে এই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে আইসা এই সেটা হয়ে যাবে টেল। আবার এই সেইস যদি থাকে এটা হয়ে যাবে টেলস। সেইড যদি থাকে এটা হয়ে যাবে হচ্ছে, এটা সেইডও রাখতে পারো তুমি, এটা টোল্ডও রাখতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। আর সেইড টু থাকলে অবশ্যই তোমাকে টোল্ড ব্যবহার করতেই হবে। এবার আসো অপটেটিভ সেন্টেন্সে যদি আমরা যাই, অপটেটিভ সেন্টেন্স আমাদের বসবে হচ্ছে উইশড বসবে, অথবা হচ্ছে প্রেইড বসবে। উইশড অথবা কে বসবে? প্রেইড বসবে, অথবা ব্লেসড বসবে। এক্সক্লামেটরিতে বসবে হচ্ছে এক্সক্লেম উইথ জয়
অথবা এক্সক্লেইম উইথ সরো, এটা বসবে। ইম্পারেটিভে কে বসবে বলো তো? ইম্পারেটিভে হচ্ছে অর্ডার্ড, বসবে, রিকোয়েস্টেড বসবে, অথবা হচ্ছে প্রপোজড বসবে, বসবে, অথবা হচ্ছে তোমার মনে করো যে অ্যাডভাইসড বসবে, ফরবেইড বসবে, এগুলো বসতে পারে, ঠিক আছে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে বসবে হচ্ছে আস্ক, আস্ক বসতে পারে, আস্কড বসতে পারে, ওয়ান্ট টু নো বসতে পারে, অথবা হচ্ছে ইনকোয়ার অফ বসতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার এই যে এগুলো হচ্ছে তোমার কি বলতো, এগুলো হচ্ছে তোমার এই যে সেন্টেন্স বেসিসে প্রথমত রিপোর্টিং ভার্বটা তুমি চেঞ্জ করে নিলা। সেন্টেন্স বেসিসে কি চেঞ্জ করে নিলা? রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে নিলা, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো তোমার ইনভার্টেড কমা তুলে কনজাংশন ব্যবহার করা। ইনভার্টেড কমা তুলে কনজাংশন ব্যবহার করা কিভাবে ব্যবহার করে? এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে বসাইতে হবে দ্যাট। ইম্পারেটিভ সেন্টেন্সে বসাবা টু, ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসাবা হচ্ছে ইফ অথবা ওয়েদার বসাবা, আর না হয় WH কোশ্চেন বসাবা। এখানে টুও বসানো যায়, দ্যাটও বসানো যায়, ঠিক আছে। সো যেটা হচ্ছে টু বসানোটা সবচেয়ে বেশি পারফেক্ট, বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এটা। আর দ্যাট বসাবা, লেট থাকলে দ্যাট বসাবো, অন্য সকল ক্ষেত্রে দ্যাট বসানো যায়। অন্য সকল ক্ষেত্র কি বসানো যায়? হচ্ছে তোমার বসানো যায়, কেমন? আচ্ছা, তাহলে তাহলে তুমি একটু খেয়াল করে দেখো যে হলো তোমার এখানে এইটুকু জিনিসের মধ্যে তুমি হচ্ছে পূর্ণাঙ্গভাবে বুঝতে পারতেছো কিনা একটু খেয়াল করে দেখো। যে প্রথমত রিপোর্টিং ভার্ব পরিবর্তনটা তুমি বুঝছো কিনা, আর 2 নম্বরে ইনভার্টেড কমা তুলে যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে অথবা অপটেটিভ থাকলে অথবা এক্সক্লেমেটরি থাকলে, এই তিনটা থাকলে আমরা কি বসাই? দ্যাট বসাই। আর হচ্ছে ইম্পারেটিভ থাকলে বসাই টু অথবা দ্যাট, আর ইন্টারোগেটিভে বসাই ইফ অথবা ওয়েদার, আর WH কোশ্চেন থাকলে সেটাই বসাবো। তো এগুলো হচ্ছে প্রথম 2টা পরিবর্তন। যে এই 1 নাম্বার আমাদের শেষ হইলো হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন। 2 নাম্বার ইনভার্টেড কমা তুলে কাদেরকে বসাবো সেটা আমি শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে পার্সন কিভাবে চেঞ্জ করতে হয় সেটা শিখবো, অর্থাৎ পার্সন পরিবর্তনটা। তোমরা আমাকে একটু বলো যে এইটুকু অংশ তোমরা বুঝতে পারছো কিনা, যে কাকে চেঞ্জ করে করে আমরা কাকে বসাবো, এটা বুঝতে পারছো কিনা একটু বলো। বলো তো এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে হচ্ছে এইটুকু অংশ মুছে আমরা হচ্ছে তোমার যেই পরের অংশটা, যেটা পরের অংশটা কোনটা বলো তো? ওই যে পার্সন পরিবর্তন, পরিবর্তনটা দেখে নিই। পার্সন পরিবর্তন কেমন? এই পার্সন পরিবর্তনটা দেখো, 3 নাম্বার কাজ হচ্ছে আমাদের কি পরিবর্তন করা? পার্সন পরিবর্তন, 3 নাম্বার কাজ। আচ্ছা, পার্সনটা কিভাবে চেঞ্জ করবো? আমরা দুটা বাক্য দেখি, দেখো। হি said to me I am ill, কেমন একটা বাক্য। আরেকটা হচ্ছে ইউ said to me তোমার মনে করো যে এখানে আসবে হচ্ছে আহ, মানে কি লেখা যায় বলো তো? হচ্ছে
ইউ আর ইল। দেখো এখানে দুইটা বাক্য লিখলাম, এই দুইটার ভিতরে একটার মধ্যে দিছি হচ্ছে ফার্স্ট পারসন, আরেকটার মধ্যে দিছি হচ্ছে সেকেন্ড পারসন। কেমন, এই দুইটা পারসন দিলাম আমরা। এই দুইটা পারসন দিয়ে হচ্ছে আমরা এখন তোমাকে ওই পারসন পরিবর্তনটা শিখাবো। এই পারসন পরিবর্তনটা কিরকম হবে দেখো, যে এক নম্বরে আসো, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখে। কাকে দেখে চেঞ্জ হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখে। অর্থাৎ এই আইটা, এটা ফার্স্ট পারসন না, এটা এই হি অনুযায়ী পরিবর্তন হবে। অর্থাৎ এখানে আই আছে তো এটা হি হয়ে যাবে, অর্থাৎ হি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বারটা হলো এই আরএস এর সেকেন্ড পারসন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখে। অর্থাৎ সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট দেখে, আর ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট দেখে। তাহলে এখানে আছে কে? ইউ। এখানে ইউটা কাকে ধরবে? ইউটা মূলত ধরবে হচ্ছে অবজেক্ট কে আছে? মি। তাহলে এখানে ইউ আছে না, এটা হয়ে যাবে আই। ইউ থাকলে কি হয়ে যাবে? আই হয়ে যাবে, কারণ এখানে মি আছে। মিটা, এই যে মি, এটা কি অবজেক্ট না? ইউ আছে সাবজেক্টিভ প্রোনাউন, মি আছে অবজেক্টিভ প্রোনাউন, তাহলে এই অবজেক্টের সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আই। এখানে আই আছে সাবজেক্টিভ প্রোনাউন, আর হি তো সাবজেক্টিভ প্রোনাউনে আছে, এই কারণে হি এর आंसर হবে হি। ঠিক আছে। পারসনটা তোমরা বুঝবা কিনা দেখো তো, পারসনটা তোমরা বুঝবা কিনা। আর থার্ড পারসনের ক্ষেত্রে আরএস এর থার্ড পারসন নো চেঞ্জ। আরএস এর থার্ড পারসন নো চেঞ্জ। আরএস এর থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা তোমাকে হচ্ছে এটা গেল। 4 নাম্বার ফাংশনটা দেখাই দিই একবারে। টেন্সের পরিবর্তন তাহলে শেষ হয়ে যাবে ব্যাপারটা। টেন্সের পরিবর্তনটা কিরকম? সোজা কথায় বলতে গেলে অল প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এই ফিউচার টেন্সগুলো চেঞ্জ হয়ে যাবে হচ্ছে পাস্ট টেন্সে। অর্থাৎ গোত্র সেম থাকবে, শুধু টেন্স চেঞ্জ হবে। গোত্র সেম থাকবে, শুধু টেন্স চেঞ্জ হবে। কিভাবে টেন্স চেঞ্জ হবে? গোত্র সেম থেকে কিভাবে টেন্স চেঞ্জ হবে খেয়াল করো একটু। যেমন গোত্র হচ্ছে তার ইনডিফিনিট, এটা ঠিক থাকবে, শুধু সে ছিল প্রেজেন্ট হয়ে যাবে পাস্ট। গোত্র ছিল তার কন্টিনিউয়াস, এটা ঠিক থাকবে, ছিল সে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে সে পাস্ট কন্টিনিউয়াস। এইটুকু পার্থক্য। অর্থাৎ যেটা ছিল ফিউচার ইনডিফিনিট সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, যেটা ছিল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ যত রকমের প্রেজেন্ট টেন্স আছে সব পাস্ট টেন্স হয়ে যাবে, যত রকমের ফিউচার টেন্স আছে সব পাস্ট টেন্স হয়ে যাবে। আর 2 নাম্বার কথা হচ্ছে, যদি এইখানেই পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে অপরের মানে পরের অংশটা হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট। কি হবে বলো তো? পাস্ট পারফেক্ট। আর আগেরটা যদি হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে করে চেঞ্জ হবে। ঠিক আছে। এই তিনটা পরিবর্তন ব্যতীত আর কোনো পরিবর্তন নাই। তো তোমরা হচ্ছে একটু খেয়াল করে দেখো যে এই যে পার্সন পরিবর্তন আর হলো তোমার টেন্স পরিবর্তন, পার্সন পরিবর্তন আর কি পরিবর্তন? টেন্স পরিবর্তন। এই দুইটা পরিবর্তন মূলত আমাদের হচ্ছে মানে দুইটা আমাদের এখানে হয়ে গেল। এর আগে দুইটা পড়ছি, এখন দুইটা বললাম, টোটাল 4টা হলো। বাকি রইল হচ্ছে তোমার ওই যে শব্দ পরিবর্তন, অ্যাডভার্ব পরিবর্তন, সেটা। এই অ্যাডভার্ব পরিবর্তনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। অ্যাডভার্ব পরিবর্তনটা আমরা সবগুলো লিখবো না, জাস্ট কয়েকটা লিখবো বোঝার জন্যে। কিভাবে? যেমন মনে করো যে বাক্যের মধ্যে নাও থাকলে আমাদেরকে দেন লিখতে হয়। কি লিখতে হয়? দেন। অথবা টুডে থাকলে লিখতে হয় হচ্ছে দ্যাট ডে। অথবা যদি লিখতে থাকে টুমোরো, যদি থাকে TOMORROW টুমোরো, তাহলে লিখতে হবে হচ্ছে দ্য নেক্সট ডে। অথবা লিখা যায় দ্য ফলোয়িং ডে। অনেকগুলো আছে, তোমরা বই দেখলে ওগুলো খুঁজে পাবা, আমি জাস্ট কয়েকটা লিখতেছি। অথবা যদি থাকে হচ্ছে ইয়েস্টারডে থাকলে হচ্ছে তোমার মনে করো যে দ্য ডে
বিফোর এটা লেখা যায়, অথবা হচ্ছে দ্য প্রিভিয়াস ডে এটাও লেখা যায়, দুইটাই লেখা যায়, ঠিক আছে। তাহলে দ্য ডে বিফোর লেখা যায়, দ্য প্রিভিয়াস ডেও লিখা যায়, তোমার যেটা খুশি সেটা তুমি লিখতে পারবা। ধরো বাক্যের মধ্যে আছে হচ্ছে ডাস, তাহলে লিখতে হবে হচ্ছে দ্যাট ওয়ে। হ্যাঁ, দাজ আছে তাহলে লিখতে হবে দ্যাট ওয়ে অথবা সো লিখা যায়, ঠিক আছে। কাম থাকলে কি হয়, কাম থাকলে হচ্ছে গো লিখতে হয়। হেয়ার থাকলে কি হয়, হেয়ার থাকলে দেয়ার লিখতে হয়, এগুলো লিখতে হয়। তাইলে এইগুলো হচ্ছে তোমার কি 5 নম্বর পরিবর্তনটা, যে অ্যাডভার্বের পরিবর্তন, এগুলো হচ্ছে 5 নম্বর পরিবর্তন, অ্যাডভার্বের পরিবর্তন, ঠিক আছে। রায়ন ইসলাম রিয়াদ ছোটবেলায় এক স্যার পড়াইছিল গোড়ায় আগায় জাগায়। ফার্স্ট হচ্ছে গোড়ায়, সেকেন্ড হচ্ছে আগায়, থার্ড হচ্ছে জায়গায়। ফার্স্ট গোড়া, গোড়া বলতে তো আমরা পিছনের দিক, মানে গোড়া বলতে কি শুরুর দিক বুঝাইছো তাই তো, নাকি মানে উল্টায় ফেলাইছো? ফার্স্ট মানে আগায়, সেকেন্ড মানে গোড়ায়, থার্ড মানে জাগায়, এটা হইতে পারে। আগায় বলতে প্রথমটা, গোড়ায় বলতে দ্বিতীয়টা, জায়গায় বলতে যেটা আছে তাই থাকবে, এরকম নাকি? আচ্ছা, তাহলে হচ্ছে মোটামুটি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কি না একটু বলো তো। আমরা যে হচ্ছে এই যে এটা দেখলাম, তো সো এটুকু জিনিস আমরা বুঝতে পারছি কিনা বলো, এটুকু জিনিস বুঝতে পারছি কিনা বলো। তাহলে আমরা এখন হচ্ছে যে অনেক জিনিসগুলো তো আমরা পড়লাম, এখন কয়েকটা জিনিস, কয়েকটা প্র্যাকটিস আমরা দিই সবাইকে, তাইলে হচ্ছে তোমরা বুঝতে পারবে যে পড়াগুলো হচ্ছে মানে চেঞ্জগুলো আসলে কিভাবে বাক্যের মধ্যে হবে, বাক্যের মধ্যে চেঞ্জগুলো কিভাবে হবে সেটা তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। যেমন প্রথম একটা দিলাম যে হচ্ছে আলিফ, আলিফ said to me, আলিফ said to me she will, আচ্ছা এখানে অন্যটা দিই, আই দিই, I will go to school today। কেমন সবগুলো পরিবর্তন আছে, এরকম একটা ন্যারেশন বেছে দিলাম, আই উইল গো টু স্কুল টুডে, ঠিক আছে। আলিফ সেড টু মি আই উইল গো টু স্কুল টুডে, এটা করো। আলিফ সেড টু মি আই উইল গো টু স্কুল টুডে, এটা করো, এটা করো দেখি। এটার ক্ষেত্রে কি হবে উত্তরটা বলো তো। এটার ক্ষেত্রে উত্তরটা হবে হলো, যেমন প্রথমত আমরা যাই, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমরা ধরে নিলাম কেন, এটা বোঝাই যাচ্ছে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেড টু থাকলে এই আলিফের সেড টু তুলে আমাকে লিখতে হবে হচ্ছে টোল্ড, মি এর জায়গায় মি বসাই দিব। টোল্ডের পরে আমরা কখনো টু দিব না, এটা মাথায় রাখতে হবে। টোল্ডের পরে আমরা কখনো কি দিব না, টোল্ডের পরে কখনো আমরা টু দিব না, কারণ টোল্ডের পরে কখনো টু বসে না। হ্যাঁ, আচ্ছা। আলিফ অনেকেই করতেছো, তোমরা করতে থাকো নিজেরা, আমি সবার জন্য এটাকে বুঝাই দিচ্ছি আর একবার। তাহলে আলিফ আলিফের জায়গায় বসলো, সেই টু তুলে আমরা টোল্ড দিলাম, এই কারণে দিলাম তার কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই মি এর জায়গায় মি বসলো, ইনভার্টেড কমা তুলে আমরা এখানে দ্যাট ব্যবহার করব যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আছে হচ্ছে আই, এই আইটা তো ফার্স্ট পারসন, সে আলিফের কাছে আসবে, তাহলে আইটা ফার্স্ট পারসন, সে আলিফের কাছে আসবে। আলিফের আলিফের প্রোনাউনটা কি হবে, আলিফের প্রোনাউন হবে হচ্ছে এই আই হলো সাবজেক্টিভ প্রোনাউন, আলিফের সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে, আলিফের সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হি, আলিফের সাবজেক্টিভ প্রোনাউন কি, হি, হইল হি। আচ্ছা বসালাম হি, তাহলে হি এর পরে এই উইল গোটা আছে না, আমরা এটা ফিউচার ইনডিফিনিটে আছে, আমরা এটাকে পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাব। তাহলে পাস্ট ইনডিফিনিটে নিলে এই যে উড গো, উড গো, উড বললে এটা পাস্ট হয়ে গেল। তাহলে হি, দ্যাট হি উড গো টু স্কুল, গো টু স্কুল টুডে থাকলে দ্যাট ডে, এবং এটা হচ্ছে তোমার পূর্ণাঙ্গ অ্যান্সার। এটা তোমার কি পূর্ণাঙ্গ একটা অ্যান্সার, অর্থাৎ আলিফ টোল্ড মি দ্যাট হি উড গো টু স্কুল
দ্যাট ডে। ঠিক আছে? আচ্ছা, আলিফ টোল্ড মি দ্যাট হি উড গো টু স্কুল দ্যাট ডে। ঠিক আছে? তাইলে এটা হলো তোমার পূর্ণাঙ্গ উত্তর। কেমন? ওকে, এবার আসো আমাদের পরবর্তী অংশটায় আমরা আরেকটা দিই, যেমন হচ্ছে ফাদার। ফাদার হচ্ছে ফাদার said to me why you why are you making noise? Why are you making noise? এটা করো দেখি, এটার অ্যান্সারটা করো। Why are you making noise? Why are you making noise? এটার অ্যান্সার করো। Why are you making noise? আচ্ছা, এটা কিভাবে করতে হবে? যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদেরকে সেইট টু তুলে এখানে লিখতে হবে হচ্ছে আস্কড। কি লিখতে হবে? আস্কড লিখতে হবে। লিখলাম, মি থাকলে মিটা বসাই দাও। ইনভার্টেড কমা তুলে যেহেতু ডাব্লিউএইচ কোশ্চেন আছে, তার মানে ডাব্লিউএইচ কোশ্চেন বসবে। মজার ব্যাপার হচ্ছে যখন ডাব্লিউএইচ কোশ্চেন বসে এটার পরে একটা সাবজেক্ট বসাতে হয়। এখানে সাবজেক্ট হচ্ছে কে? ইউ। তো ইউ তো সেকেন্ড পারসন, তাই না? ইউ কোন পারসন বলো তো? সেকেন্ড পারসন। তোমরা করো তো, হচ্ছে বাকিরা যারা আছো তারা কমেন্টে করো তো। আগে তুমি হোয়াই আই ওয়াজ মেকিং নয়েজ, তাই না? তাহলে ইউটা মূলত কাকে ধরবে? সেকেন্ড পারসনটা ধরবে হচ্ছে আইকে। সেকেন্ড পারসন কাকে ধরবে বলো তো? সেকেন্ড পারসন হচ্ছে শেষ সময় এসে ক্লাসে যারা নাই ওরা কি এক্সাম দিবে না? আচ্ছা, তাই তাহলে হচ্ছে এই যে ইউ, এটা হচ্ছে সেকেন্ড পারসন, তাই না? এই যে সেকেন্ড পারসনটা মূলত কাকে ধরবে? তারা হচ্ছে মিকে ধরবে। তাহলে মি এর সাবজেক্টিভ প্রোনাউন কি বলতো? আই। এখানে আর আছে, কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। হয়ে যাবে কোন কন্টিনিউয়াস? পাস্ট কন্টিনিউয়াস। বাস এইটুকু কাজই করতে হবে, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে গেল। এইটুকু কাজ করলে তোমার অ্যান্সারটা কি হয়ে গেল? পারছো কিনা দেখো তো, তুমি একটু পারছো কিনা। হোয়াই মেকিং নয়েজ। এর পরেরটাই দেখো, তারপরেরটাই দেখো, আরেকটা বাক্য দিই অন্যরকম, যে টিচার 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 হচ্ছে সেইড, টিচার সেইড গো আউট অফ মাই ক্লাস, গো আউট অফ মাই ক্লাস। তাহলে এটার অ্যান্সার কি হবে দেখো। গো আউট অফ মাই ক্লাস, টিচার সেড গো আউট অফ মাই ক্লাস। তাহলে এখানে টিচার তো একটা অর্ডার করছে না তার ক্লাস থেকে কি হইতে? বের হয়ে যেতে। তার ক্লাস থেকে বের হয়ে যাওয়ার জন্য কি করছে? টিচার অর্ডার করছে। তো সেই ক্ষেত্রে তুমি এখানে কি দিবা? সেই ক্ষেত্রে এখানে দিতে হবে হচ্ছে টিচার সেড থাকলে দিবা হচ্ছে ধরো অর্ডার দিলা, টিচার অর্ডার ইনভার্টেড কমা তুললে টু গো আউট অফ। এখানে মাই আছে ফার্স্ট পারসন, এটা যা টিচারকে ধরবে। টিচার এটা তো পসেসিভ ফর্ম, তাহলে টিচারের পসেসিভ ফর্ম হিজও হতে পারে, হারও হতে পারে। অ্যান্সার হবে হিজ ক্লাস অথবা হার ক্লাস। অ্যান্সার হবে হিজ ক্লাস অথবা হার ক্লাস। ফাহিম আবরার সাইদ গো আউট অফ মাই ক্লাস, টিচার অর্ডার টু গো আউট অফ মাই ক্লাস হবে না, ওখানে মাইটাকে চেঞ্জ করে হিজ বানাইতে হবে। হিজ অথবা হার যেটা দিবা সেটাই হবে, হার ক্লাস অথবা হিজ ক্লাস। কেমন? হার ক্লাস অথবা হিজ ক্লাস, এটা দিলেই হলো। তারপরে আসো, তারপরে আরেকটা করো, যে হচ্ছে তোমার মনে করো যে হচ্ছে মাদার মাদার সেইড মে আল্লাহ, মে your creator may your creator help to make you happy, help to make you happy, help to make you happy। এই ক্ষেত্রে তুমি কি করবা বলো তো? জেসমিন জুই লিখছে হার ক্লাস, ওকে হবে, অসুবিধা নাই। টিচার অর্ডার টু গো আউট অফ হিস ক্লাস।
হ্যাঁ, আমরা পরেরটা দিয়েছি, পরেরটা তোমরা একটু করো তো দেখি পরেরটা কি হবে। পরেরটা যদি এখানে এটা মে দিয়ে শুরু আছে তার মানে এটা অপটেটিভ সেন্টেন্স, আমাদের এখানে প্রেড অথবা উইশড অথবা ব্লেসড হবে। যেমন মাদার ব্লেসড দিতে পারো অথবা মাদার উইশড, হ্যাঁ, মাদার উইশড দিতে পারো, উইশড দ্যাট অথবা প্রেড দ্যাট দিতে পারো। তাহলে ইয়র ক্রিয়েটরটা কি হয়ে যাবে, সেকেন্ড পার্সন, এখানে মনে মনে মি আছে না, মনে মনে মি আছে না, তাহলে এটা হয়ে যাবে কি মাই ক্রিয়েটর হয়ে যাবে, মাই ক্রিয়েটর হয়ে যাবে। তাহলে মাদার উইশড দ্যাট মাই ক্রিয়েটর, এই যে মেটা হয়ে যাবে হচ্ছে মাইট, মে হয়ে যাবে কি মাইট। হেল্পের জায়গায় বসবে হেল্প টু মেক, এই যে ইউ সেকেন্ড পারসন ধরবে হচ্ছে এই মিকে, তাহলে মি এর মতো থাকবে হ্যাপি, হ্যাপি। ঠিক আছে, দেখো তাহলে মাদার উইশড দ্যাট মাই ক্রিয়েটর মাইট হেল্প টু মেক মি হ্যাপি, কি হ্যাপি। মাদার প্রেড দ্যাট মাই ক্রিয়েটর মাইট হেল্প টু মেক মি হ্যাপি। তৌফিক মুনিম, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, প্রেড দিয়েও করা যাবে, উইশ দিয়ে করা যাবে, ব্লেসড দিয়ে করা যাবে, সবভাবে সম্ভব, শুধু পার্সোনাল টেন্সটা ঠিকঠাক মতো চেঞ্জ করতে পারলে সবচেয়ে গুড হচ্ছে পার্সোনাল টেন্স ঠিকঠাক মতো চেঞ্জ করতে পারলে। কেমন? তাসনিম জামান কলি, হচ্ছে জান্নাতুল ফেরদৌস, জিশা, সাদিয়া ইসলাম, সুপ্তি, তৌফিক মুনিম, তোমাদের অসংখ্য ধন্যবাদ, সবাই খুব সুন্দর করে তোমরা উত্তরটা দিতে পারছো। আক্তার হোসেন, সেও উত্তরটা লিখছে ক্রিয়েটর মাইট হেল্প টু মেক মি হ্যাপি। ওকে, ডান। তাহলে আমাদের অপটেটিভ পর্যন্ত আমরা এক্সাম্পল দিয়েছি, আমরা লাস্ট একটা এক্সাম্পল দিব, এটা হচ্ছে এক্সক্লামেটরি একটা সেন্টেন্সের আমরা এক্সাম্পল দিয়ে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। কেমন? আচ্ছা আচ্ছা, সেটা হলো হচ্ছে যেমন হচ্ছে মাই ফ্রেন্ড সেইড হুররা দ্য ক্লাস ওয়াজ ফিনিশড, এখন দেখি এটা করো, এটা তোমাদের কাছ থেকে আগে উত্তরটা নেব, তারপরে আমি হচ্ছে এটা লিখবো। মাই ফ্রেন্ড সেড হুররা দ্য ক্লাস ওয়াজ ফিনিশড, এটা উত্তরটা করো দেখি, সকলে এটার উত্তর করো, এটার উত্তরটা করো। একটু দ্রুত করে উত্তর দাও, তোমাদের মেবি একটু পরে আবার আরেকটা ক্লাস আছে, সেই ক্লাস হতে অ্যাটেন্ড করতে হবে। সো এটা একটু শেষ করো দ্রুত। কি হবে অ্যান্সার বলো, এটার অ্যান্সারটা কি হবে একটু বলে ফেলো, আমি দেখতেছি উত্তরটা কি। মাই ফ্রেন্ড এক্সক্লেমেটরি উইথ জয়, বেটা এক্সক্লেমেটরি হয় না, এক্সক্লেইম উইথ জয় হবে। মাই ফ্রেন্ড এক্সক্লেইম উইথ জয়, ইংরেজি ক্লাস শেষ হলে বায়োলজি ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই, আমরা প্রায় শেষের পথে, আমরা লাস্ট একটা এক্সাম্পল আমরা দিচ্ছি, এটা নিয়েই শেষ হয়ে যাবে। মাই ফ্রেন্ড এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্য ক্লাস হ্যাড ফিনিশড। আচ্ছা, মাই ফ্রেন্ড এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, এরপর আর রায়ান ইসলাম রিয়াদ এরপর আর কিছু লেখে নাই, তাহলে এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্য ক্লাস হ্যাড ফিনিশড, মাই ফ্রেন্ড এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্য ক্লাস হ্যাড বিন ফিনিশড। আচ্ছা, এখন হ্যাঁ, আমি এটাই বলতে চাইছিলাম যে যেহেতু আমার এটা ইনডিফিনিটের পেসিভে আছে, হ্যাঁ ইনডিফিনিটের পেসিভে আছে না, তোমরা যে সবাই হ্যাড ফিনিশড লিখে দিচ্ছ, দুজন লিখছে সঠিক, একটা হচ্ছে তৌফিক মুনিম লিখছে, মানে এটা হইছে, তারপরে একটা হইছে সুরাইয়া ইসলাম, তোমারটা হইছে হ্যাড বিন ফিনিশড। এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য ক্লাস হ্যাড বিন ফিনিশড, এখানে বিন তো অবশ্যই তোমাকে দিতে হবে, তোমরা এই জিনিসটা বুঝো না কেন, দেখো এখানে এই যে প্রথম কথা হচ্ছে, দেখো আমরা পুরাটা করতে করতে চাই, যেমন মাই ফ্রেন্ড সেইড আছে না, সেইটা তুলে কি দিলা, এক্সক্লেইমড উইথ জয় দিলা, দিলা, দেওয়ার পরে দেখো এক্সক্লেইমড উইথ জয়ের পরে তোমাকে দিতে হবে হচ্ছে ইনভার্টেড কমা তুলে দিলা দ্যাট, দেওয়ার পরে দ্য ক্লাস বসালা, দ্য ক্লাস, এখন এটা কি, এটা একটা
হচ্ছে ইনঅ্যাক্টিভ সাবজেক্ট না, মানে এটা তো এই সাবজেক্ট তো নিজে কাজ করতে পারে না, তাছাড়া এটা ওয়াজের পরে V3 বসানো আছে এখানে, তার মানে এটা পেসিভ মুড। এটা পেসিভ মুড, এটা কোনটে তাইলে এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে তোমাকে নিতে হবে পাস্ট পারফেক্টে, যেটা পাস্ট ইনডিফিনিটের পেসিভ মুডে আছে তোমাকে নিতেও হবে পাস্ট পারফেক্টের পেসিভ মুডে। পাস্ট পারফেক্টের পেসিভ মুড কিভাবে করে, হেডের পরে জাস্ট একটা বিন বসায়া এই যে যেটা আছে এটা বসাই দিলা, ফিনিশড, এসএইচইডি FINISHED ফিনিশড, হ্যাড বিন ফিনিশড। কেন? কারণ ওয়াজের পরে তো ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে তো সেটাই বসতো এখানে, তো কিন্তু এখানে তো আইএনজি বসে না, এখানে V3 বসানো আছে, তার মানে এটা হচ্ছে ইনডিফিনিটের পেসিভ মুড, তোমাকে এটা পারফেক্টের পেসিভ মুডে করতে হবে, পারফেক্টের পেসিভ মুডে করতে হবে। ভাইয়া বলো তো তোমরা সবাই এটা এটা বুঝছো কি না, যেই আমরা এটা করলাম, ওয়াজ আছে উম্মে কুলসুম কিয়া, ওয়াজ সমান সমান হ্যাড বিন, না ওয়াজের পরে আইএনজি থাকলে তো ওয়াজ সমান সমান হ্যাড বিন বলা যায় না, তাই না? ওয়াজের পরে যদি আইএনজি না থেকে ওয়াজ প্লাস V3, তাইলে হ্যাড বিন, প্লাস V3 এটা হবে। হ্যাঁ আমি এটা লিখে দিচ্ছি, দেখো যদি ওয়াজ, দেখো এম ইজ আর অথবা হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, এরা যদি থাকে, এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার, এদের পরে যদি V3 থাকে, তার মানে এটা কি পেসিভ মুড, এটা হচ্ছে পেসিভ মুড, ঠিক আছে? তো তুমি যদি এখানে দেখো ওয়াজ কিংবা ওয়ারের পরে হচ্ছে তোমার V3 আছে, তাহলে তুমি এটাকে ইকুয়াল করতে পারো হেড বিন দিয়ে, এটাকে ইকুয়াল করা যাবে হেড বিন দিয়ে, হেড বিন প্লাস V3, ঠিক আছে? ওয়াজ ওয়ার প্লাস V3 ইকুয়াল টু হেড বিন প্লাস V3, এটা এভাবে বলা যায়, ঠিক আছে? এই সেন্টেন্সে হবে তাই বলছি। হ্যাঁ গুড, বুঝছি, আমি ভাবছি যে তুমি ওভারঅল বলছো, অসুবিধা নাই, এটা সঠিক। তাইলে মোটামুটি হচ্ছে মাঝে মাঝে দম বন্ধ, মাঝে মাঝে দম বন্ধ হচ্ছে। তাইলে মোটামুটি তোমরা সবাই এই ন্যারেশনটা বুঝছো কিনা আমরা